দা ইউটিউব চ্যানেল। তখনকার সময় আমাদের কিশোরগঞ্জে বাড়ি ছিল, তো বাড়িটি এতটা জায়গা নিয়ে বেষ্টিত ছিল যেটা ফাঁকার মধ্যে একটা পড়েছিল। আর সেইখানে আমার একটি চাচারও বাড়ি ছিল, যে চাচা বাড়িতে থাকেন না, তিনি অন্য কোথাও থাকেন, চাকরি নিয়েছেন, তো ওখানেই থাকেন তিনি ওনার পরিবার নিয়ে। তো বাড়ি একা হওয়াতে আমার বাবা একদিন বাড়িতে আসেন এবং বাড়িতে এসে তিনি বাড়িঘর গুছান এবং বাড়িঘর দেখাশোনা করে যান। যদিও বাড়িতে কেউ থাকে না, সবাই থাকে ঢাকা, আমরাও ঢাকাতে গেছি। তো হঠাৎই আমার বাবা লক্ষ্য করতে পারেন যে বাড়ির ভেতরে, বাড়ির আশপাশে অদ্ভুত কিছু কাণ্ডকলাপ ঘটেছে এবং এই ঘটনাগুলোর প্রভাবে আমার বাবা বুঝতে পারেন যে বাড়িতে অস্বাভাবিক কাজকর্ম চলে রাত্রিবেলা। কেননা তিনি দেখতে পেয়েছেন ঘরের আশপাশ দিয়ে অদ্ভুত রকমের পায়ের ছাপ, যে পায়ের ছাপগুলো কোনো মানুষের নয়, এতটা লম্বা লম্বা, প্রায় এক একটা পায়ের ছাপ 1.5 ফুটের উপরে। আর এক একটা পায়ের যে কদমটা, ওই কদমটা প্রায় 4 ফুট এগোনো অবস্থায়। মানে এতটা বড় একটি কদম কিন্তু একটা মানুষ দেওয়া সম্ভব না, যদি লাফিয়ে যায় তাহলেও এটা সম্ভব হতে পারে না। তো আমার বাবা এই বিষয়টা দেখে তিনি বেশ অবাক হলেন এবং বাড়িতে আর কী কী ঘটনা ঘটছে তিনি এগুলো আরও খোঁজাখুঁজির চেষ্টা করেন। তিনি খুঁজতে খুঁজতে হঠাৎই ওনার চোখ যায় আমাদের বাড়ির কলপাড়ের দিকে। তিনি দেখতে পারেন কলপাড়ে অসংখ্য রক্তের দাগ লেগে আছে এবং সেই রক্তের দাগগুলো কোথা থেকে আসলো? এখানে তো কেউ বসবাস করে না, কোনো মানুষ তো রান্না করার জন্য কোনো মাংস বা কোনো রকমের মুরগি জবাইও করেনি যে এখানে রক্ত চলে আসবে। আর রক্তগুলো ছিল বেশ অস্বাভাবিকভাবে, যেমনটা গরু জবাই করলে যেরকম রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকে, পুরোটা কলপার এরকম ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় রক্ত পড়েছিল। আমার বাবা তখন রক্তগুলো দেখে তিনি অনেক ভয় পান এবং ভয় পেয়ে তিনি রক্তগুলোকে সরাসরি সঙ্গে সঙ্গে পরিষ্কার করার চেষ্টা করেন। আর যখনই তিনি রক্তগুলোকে পরিষ্কার করেন তখনই তিনি অনুভব করতে পারেন রক্তগুলো থেকে বেশ পচা একটি গন্ধ বেরিয়ে আসছে। এটি গরুর রক্তের গন্ধের মতো না, এটি অন্যরকম একটি গন্ধ আসছে। আর সেই রক্তটা একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে 2-3 দিন আগে রক্তগুলো এখানে পড়েছিল। তো আমার বাবা কলপারের রক্তগুলো ধোয়া শেষ করে তিনি ঘরে চলে আসেন এবং ঘরে এসে সেইগুলো চিন্তা করছেন যে এত বড় বড় পায়ের ছাপ, তারপর কলপারে রক্তের দাগ এবং ঘরের ভিতরে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড, যেগুলো আসবাবপত্র ভাঙচুর, এগুলো কে করেছে আর এগুলো কেনই বা হলো? তিনি এটা বসে বসে চিন্তা করছেন। তিনি হঠাৎই চোখের মধ্যে ওনার ঘুম আসে এবং সেই ঘুমে তিনি বিছানায় শুয়ে পড়েন। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই তিনি অনুভব করতে পারলেন ওনার সঙ্গে ঘরের ভিতরে কেউ একজন প্রবেশ করেছে। কোনো মানুষ নয়, কোনো এক বাতাস আচমকা ঘরের ভিতরে প্রবেশ করেছে, তিনি এটা বুঝতে পারেন। তো মনের ভুল তিনি বিছানায় শুয়ে পড়েন এবং শুয়ে শুয়ে চিন্তা করছেন। হঠাৎই মনে হলো ঘরটা একটা কাঁপুনি দিয়ে উঠলো, একটা প্রাইভেট করে উঠলো, মনে হলো কেউ একজন ঘরে ধরে জোর ক্রমে একটি ধাক্কা দিয়েছে। ধাক্কাটি অনুভব করার পর আমার বাবা তিনি নিস্তব্ধ হলেন এবং আবারও শুয়ে থাকলেন। ঠিক 2 মিনিট পর তিনি আবারও অনুভব করতে পারলেন ওনার বিছানা কেউ একজন প্রাইভেটের মতো শব্দ করে উঠেছে এবং সেই শব্দটা খুব অস্বাভাবিক ছিল। আর সেই সঙ্গে ভেসে আসছে অদ্ভুতময়ী একটি আওয়াজ। তিনি তখন বুঝতে পারেন যে অস্বাভাবিক কিছু হতে চলেছে এখানে। তিনি বুঝতে পেরেও আবারও শুয়ে থাকেন ওখানে, কেননা সারা রাত উনি ঢাকা থেকে এসেছেন এবং ওখানে তিনি এখন একটু রেস্ট নেওয়া দরকার। তো উনি কিন্তু একাই আসছিলেন বাড়িতে এখন একাই তিনি, আর কেউ নেই। তো উনি যে ঘুমাচ্ছিলেন, আবারও শুয়েছিলেন, হঠাৎই তিনি অনুভব করতে পারলেন ওনার বিছানা ঘরের মেঝে থেকে অনেকটা উপরে চলে এসেছে এবং তিনি আশপাশে তাকিয়ে দেখে মাটি ওনার বিছানা থেকে প্রায় 4 থেকে 5 ফুট নিচে এবং উনি 4-5 ফুট উপরে বিছানা সহ উপরে উঠে চলে এসেছেন। উনি তখনই এক ভয়ে তিনি লাফ দিয়ে বিছানা থেকে উঠেন এবং উঠে বিছানা থেকে নামতে পারছেন না। মনে হচ্ছে বিছানার নিচ থেকে কেউ একজন বিছানাটাকে তুলে ধরে রেখেছে, কিন্তু ঘরে তো কেউ নেই, বিছানাটা কেই বা তুলবে? তিনি চিন্তা করতে করতে গভীর
ভয়ে তিনি চলে যান এবং ভয়ে ভয়ে তিনি চিৎকার শুরু করে দেন, ঘরের ভিতরে কে, ঘরের ভিতরে কে, তাড়াতাড়ি বের হয়ে আসো বলছি, বিছানা ছাড়ো। কিন্তু কোনো রকমের মানুষের তিনি অস্তিত্ব খুঁজে পান না। তিনি ভাবছেন যে এটা কীভাবে সম্ভব হতে পারে, ঘরের ভিতরে বিছানা, মানুষ ছাড়াই শূন্যে বাঁচতে পারে কি করে। তো তিনি এটা চিন্তা করতে করতে তিনি বিছানার মধ্যে বসে বসে চিৎকার শুরু করে দিয়েছেন। হঠাৎই তিনি বুঝতে পারলেন বিছানাটা এবার মাটিতে চলে এসেছে। মাটিতে আসার সঙ্গে সঙ্গেই তিনি বেশ স্বাভাবিক হলেন এবং বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। নেমে ঘর থেকে বেরিয়ে আসলেন। ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারলেন যে এখন সন্ধ্যা গনিয়ে আসছে, সন্ধ্যার রক্তিম আবার সব অন্ধকার হয়ে গেছে। সেই সঙ্গে তিনি আরও শুনতে পারেন যে ঘরের ভেতর থেকে কি এক অদ্ভুতময় বিকট আওয়াজ হচ্ছে, যে আওয়াজটা ঘরের দরজা খোলার পর যেরকম একটি ভয়ঙ্কর রূপী আওয়াজ হয়, দরজা খোলা লাগানো এরকম একটি আওয়াজ ওনার কানে আসে। কানে আসার সঙ্গে সঙ্গেই তিনি এটা চেক করার জন্য ঘরের ভিতরে আবার প্রবেশ করেন। ঠিক তখনই ঘরের ভেতরে মনে হলো কেউ একজন বসে আছে লাল বেনারসি পরে। তখন আমার বাবা তিনি আস্তে আস্তে করে ওই বেনারসিওয়ালা মহিলাটির দিকে এগোচ্ছিলেন। এগোতে এগোতে যখনই মহিলাটি নিকট যায় তখনই দেখতে পারলেন যে মহিলাটি এখান থেকে উধাও হয়ে গিয়েছে। মহিলাটির আকস্মিক উধাও হওয়া দেখেই তিনি আরও ভয় পেলেন এবং ওখান থেকে তিনি আবারও বেরিয়ে আসলেন এবং তিনি চিন্তা করছেন যে আজকে আর বাড়িতে থাকবেন না, তিনি চলে আসবেন ঢাকা। তো এই চিন্তা করতে করতে তিনি এখন ঘরের ভিতরে যাবেন। ঘরের ভিতরে ব্যাগ রয়েছে, ওনার কাপড় চোপড় যেগুলো নিয়ে এসেছিল এবং টাকা পয়সাও ছিল যেগুলো তিনি এখন নিয়ে যাবে আবার। তো উনি আর ঘরের ভিতরে একা ঢুকতে ভয় পাচ্ছেন, যার কারণে তিনি পাশের বাড়িতে যান এবং পাশের বাড়িতে ওনার এক বন্ধুকে মানে আমার এক আঙ্কেলকে বাড়িতে নিয়ে আসেন। আসার পর তিনি আবারও ঘরের ভিতরে প্রবেশ করেন ওই আঙ্কেলকে নিয়ে। ঘরের ভিতরে প্রবেশ করার পর তারা দুজন দেখতে পারলো যে সব কিছু আবার ঠিকঠাক চলছে, সব কিছুই স্বাভাবিক চলছে। এখন কোনো রকমের অস্বাভাবিক কাজকর্ম কাণ্ডকলাপ ওনাদের চোখে আর পড়ছে না। তো আমার বাবা তিনি ওনার যা যা প্রয়োজন সব কিছু তিনি হাতে নিলেন, ব্যাগ, কাপড় চোপড়, টাকা পয়সা সব কিছু নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। ঘর থেকে বেরিয়ে এসে ওনার বন্ধুকে বিদায় দিলেন, বললেন আচ্ছা ঠিক আছে এখন তুমি চলে যাও, আমি এখন যেতে পারবো, আমি ঢাকা চলে যাব আজকে। তো এই বলে ওনাকে পাঠিয়ে দেন এবং বাবা বাড়ি থেকে বের হবেন। বাড়ির সীমানা থেকে যখনই তিনি পাটা বাইরে রাখবেন তখনই মনে হলো বাড়ির ভিতরে অসংখ্য বাতাস ঢুকেছে। এই বাতাসের সঙ্গে কিছু কলাবাদুর নামক একটি প্রাণী, ছোট ছোট প্রাণীগুলো, সেই প্রাণীগুলো বাতাসের সঙ্গে মনে হলো বাড়ির ভিতরে প্রবেশ করেছে এবং সেই কলাবাদুরগুলো বাড়িকে আষ্টে পৃষ্ঠেভাবে যেমন ঘিরা দিয়েছে। তখন দেখতে পেয়ে বাবা বেশ অবাক হলেন এবং অবাক চিত্তরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে কলাবাদুরগুলো ঘরের উপরে উড়াল দিচ্ছে এবং সেই বাতাসগুলো এমন বাতাস বইছে যে বাতাসগুলো ঘরের উপরে যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে একবার মাটিতে ছোঁয়াচ্ছে এবং একবার উপরে ছোঁয়াচ্ছে, গাছের যে ডালপালাগুলো ছিল। এই অবস্থা দেখে তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করেন। ঠিক তখনই উনি দেখতে পারেন ঘরের দোতলার ওপরে এক অদ্ভুতময়ী এক মানুষরূপী পিশাচের আগমন ঘটেছে। সেই পিশাচটির আশপাশে এত বাতাসের প্রবণতা সৃষ্টি হয়েছে আর তার সঙ্গে ছোটো ছোটো কলাবাদুর নামক পাখিটি ঘোরাফেরা করছে। সেই দৃশ্যটা বেশ ভয়ঙ্কর এবং বেশ মনোমালিন্য হয়ে আমার বাবাকে কাঁপিয়ে দেয় পুরো শরীরটা। তখন তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছিলেন এবং তিনি দেখছেন এরকম ঘটনা। দেখতে দেখতে তিনি বাড়ির সীমানা থেকে বেরিয়ে আসেন। বাড়ির সীমানা থেকে বেরিয়ে আসতেই তিনি দেখতে পারেন যে বাড়ির ভিতরে সব কিছু আবার ঠান্ডা, এখানে আর কিছু দেখা যাচ্ছে না। তিনি তখন মনের ভিতরে একটু শান্তি পেলেন এবং তিনি ভাবলেন যে আবার তিনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন এবং দেখবেন যে এখানে কি কিছু আছে নাকি। তো তিনি এইটা ভেবে আবারও তিনি বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির ভিতরে প্রবেশ করার পরপরই তিনি আবারও দেখতে পারেন সেই আগের ঘটনাগুলো আবারও ঘটছে। এগুলো কোথাও যায়নি, এগুলো বাড়ির ভিতরেই ঘটছে। বাড়ির ভেতর থেকে যখন আবার তিনি বেরিয়ে আসেন আবারও সব কিছু ঠিকঠাক। আবার যখন ঢুকলেন আবারও তখন সেই আগের দৃশ্যটা ওনার চোখে ভেসে উঠছে। তিনি তখন বুঝতে পারেন যে বাড়ির ভেতরে কেউ যদি প্রবেশ না করে তাহলে হয়তো এগুলো দেখা সম্ভব নয়, আর বাড়ির বাইরে থেকে মনে হয় এগুলো দেখা যায় না, যার কারণে কেউ এখনও অবজেকশন দেয়নি এই বিষয়টাতে নিয়ে। তখন বাবা আবারও বাড়ি থেকে বেরিয়ে আসলেন। বাড়ি থেকে বেরিয়ে এসে বাইরে একটি চায়ের দোকানে গেলেন।
চায়ের দোকানে গিয়ে তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন যে আপনি তো এখানে প্রতিদিন থাকেন, তাহলে এই আমার বাড়িটাতে কি কোনো রকমের অস্বাভাবিক কাজকর্ম বা কাণ্ডকলাপ দেখেন কি আপনি? তখন লোকটা বলে, না তো, অস্বাভাবিক কাজকর্ম একদিন দেখেছিলাম। তখনই বাবা বললেন যে কী দেখেছেন আপনি? তখন বলে যে আমি দোকান বন্ধ করে আপনার বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখতে পারি আপনার বাড়িতে অসংখ্য কলাবাদুর এবং বাতাসের এক অদ্ভুত রকমের সৃষ্টি ঘটেছে, যে সৃষ্টিগুলো অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল এবং আমার জীবনে এরকম কাহিনী, এরকম দৃশ্য কিন্তু কখনো দেখিনি। আর এই দৃশ্যকল্পটা আমার ছিল বেশ ভয়ানক। এইটা আমি দেখেছিলাম আপনার বাড়িতে একদিন। তারপর থেকে আপনার বাড়িতে আমি আর যাই না, আর আপনার বাড়ির উপর দিয়েও আমি এখন আর আসা যাওয়া করি না। আমার খুব ভয় লাগে এখন এরকম দৃশ্য দেখলে। তখন আমার বাবা জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনি কি এই ব্যাপারটা কি আর অন্য কাউকে বলেছেন? বললেন, না, আমি তো আর কাউকে বলিনি। তখন বলেন যে ঠিক আছে, আপনি কাউকে বলেননি আর বলার দরকারও নেই, ঠিক আছে, আর আমি দেখছি এটা কী করা যায়। তখন বাবা আমার ওই দিন ঢাকা চলে আসেন এবং ঢাকা চলে এসে আমাদেরকে ঘটনাগুলো সবটা খুলে বলেন। তখন আমার মা খুব চিন্তিত। আমি ছিলাম তখন স্কুলে পড়ুয়া। আর তখন আমার বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা পরিবার সহ 2 দিনের জন্য যাব বাড়িতে গিয়ে সবটা দেখে আসব। আশা করি সবাই যদি একসঙ্গে যায় তাহলে কারোর সঙ্গে ঘটনা ঘটবে না, কোনো রকমের খারাপ ঘটনা। তো এইটা ভেবে আমরা প্রায় মাসখানিক পর ঢাকা থেকে রওনা দেই বাড়িতে আসার উদ্দেশ্যে। তো বাড়িতে আমরা যখন সবাই আসার পর একদিনের রাতটা, প্রথম দিন সেটা খুব ভালো কাটছিল এবং আমরা এই বিষয়টা ঘাটাঘাটির চেষ্টা করছিলাম যে কোনো কিছু আছে কি না, কিন্তু প্রথম দিন আমরা কিছুই দেখতে পাইনি। এর পরের দিন রাত্রিবেলা আমার আম্মু আব্বু সবাই ঘুমিয়ে পড়েন, আমরাও ঘুমিয়ে পড়ি। হঠাৎই শুনতে পারি আমার আম্মু চিৎকার দিয়ে উঠেছেন বাড়ির সামনের থেকে। আর সেই চিৎকার শুনে আমাদের সবার ঘুম ভেঙে যায় এবং আমার বাবা দৌড় দিয়ে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে দেখতে পারেন আমার আম্মু দাঁড়িয়ে চিৎকার করেছেন এবং এসে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখনই আমার মা বলে উঠলেন যে এখানে একটি অদ্ভুত রকমের মানুষ হেঁটে গিয়েছে, আর তার পরনে ছিল বেশ জ্বলন্ত কাপড়, আর তার সঙ্গে ছিল খুব ভয়ঙ্কর বিশ্রী একটি গন্ধ, যেটা আন্দাজ করার মতো সম্ভব নয়। এটা কোনো মানুষ নয়, এটা কোনো পিশাচ বা কোনো খারাপ কিছু হবে। তখন মায়ের এরকম কথা শুনে বাবার আর বুঝতে বাকি রইল না। তিনি বুঝতে পারেন যে তার মানে আমার সঙ্গে যেগুলো ঘটেছে এগুলো সত্যি। তিনি এইটা ভেবে তিনি মাকে ঘরে নিয়ে আসেন এবং বলেন যে দেখেছো, আবারও সেই ঘটনা ঘটছে, আমাদের বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে। তারপর আবারও সবাই ঘুমিয়ে পড়ি। তো মধ্যরাতে হঠাৎই আমার বাবা আবারও ঘর থেকে বেরিয়ে আসেন। ঘর থেকে বেরিয়ে এসে তিনি হয়তো বাথরুমে গিয়েছিলেন। বাথরুমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেখতে পারলেন এক অদ্ভুতময়ী পিশাচ, তার সঙ্গে কিছু কলাবাদুর এবং তার সঙ্গে কিছু বাতাসের আগমন সৃষ্টি হয়েছে আমাদের বাড়ির ভিতরে। তিনি তখন এটা দেখতে পেরে বেশ অবাক হলেন এবং তিনি তখনই ঘরের ভিতরে চলে আসার চেষ্টা করেন। ঠিক তখনই আমার বাবার পেছন থেকে কোনো এক মানুষ তার কাঁধে ধরে ফেললো এবং ধরে তাকে বলল যে কোথায় পালাচ্ছিস, দাঁড়া, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। এই বলে আমার বাবাকে সেই পিশাচটি দাঁড় করানো ফেললো এবং দাঁড় করানোর সঙ্গে সঙ্গে বাবা দেখতে পারলেন সেই পিশাচটিকে, যার খুব বিশ্রী মুখ এবং তার মুখের মধ্যে বেশ অবাক করা চিত্ত, তার পুরো শরীরটা মনে হচ্ছে আগুনের ধাউ ধাউ করা একটা পোশাক পরে আছে। তখন বাবা বেশ অবাক হয়ে তাকে থরথর ভাবে জিজ্ঞেস করলো যে আপনি কে, আপনি এখানে কেন এসেছেন? তখন সে বলে যে আমি এখানকার এক প্রেত, আমি এখানেই বসবাস করি, তোরা এখান থেকে চলে যাবি, না হলে তোদের একটাকেও ছাড়বো না, আর এই বাড়িতে তোরা কেউ আসবি না, আর বলে দিলাম, আর যদি কোনো দিন আসার চেষ্টা করিস তাহলে তোদেরকে মেরে ফেলবো, আজকের আমাদের আয়োজনটাই নষ্ট করে দিলি তোরা। এই বলে পিশাচটি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে পিছনে গিয়ে অদৃশ্যের সঙ্গে মিলিয়ে গেল। বাবা এটা দেখতে পেয়ে তিনি দৌড় দিয়ে ঘরে চলে আসলেন এবং ঘরে এসে সবাইকে ডাকাডাকি করে বললেন যে তাড়াতাড়ি চলো, আমরা এখনই ঢাকা চলে যাব, আমরা এখানে আর আসবো না। তখন বাবার কথা শুনে আমরা সবাই রেডি হয়ে পড়ি এবং ঘর থেকে বাইরে বেরিয়ে আসি।
বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখতে পারি বাড়ির ভিতরে আবারও সেই অদ্ভুত রকমের বাতাস সৃষ্টি হয়েছে বাড়ির ভিতরে, এবং সেই বাতাস এসে ঘিরে ধরেছে আমাদের ঘরকে, এবং সেই বাতাসের সঙ্গে সঙ্গে কলাবাদুর, তার সঙ্গে সেই পিশাচটি আগমন ঘটেছে। এবার আর একা নয়, এবার আমরা সবার সঙ্গেই এরকম ঘটনা ঘটছে, সবার সামনে দিয়েই এই পিশাচটি আগমন ঘটিয়েছে। তখন দেখতে পেরে আমরা সবাই চিৎকার চেঁচামেচিতে লিপ্ত। আমার বাবা তখন সাহস দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করান। বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে গিয়েছে। তখন আমার বাবা বলেন যে এখন তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আর আমি যাচ্ছি ঘরের ভিতরে, দেখি যদি অন্য কিছু তো রয়েছে আমাদের, এগুলো নিয়ে আসি। তো বাবা ওগুলো নিয়ে আসার জন্য যান এবং ঘরের ভিতরে প্রবেশ করেন, কিন্তু ঘন্টাখানিক চলে যায়, আমার বাবা তখনও ঘর থেকে বেরিয়ে আসছেন না। বাবার বেরিয়ে না আসা দেখে আমরা আমাদের বাড়ির সীমানার বাইরে থেকেই অনেক চিন্তা করছিলাম এবং ভাবছিলাম যে বাবার না জানি কী হয়ে গেল, এটা চিন্তা করছিলাম। তো দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায়। তখনই হঠাৎ আমরা সবাই মিলে আবার বাড়ির ভিতরে প্রবেশ করি। বাড়ির ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারি সেই পিশাচটি আবারও সেই ভয়ঙ্কর রূপে এখানে এসে নাচানাচি করছে, এবং তার আশপাশে কলাবাদুর বাতাসের আগমন ঘটেছে খুব ভয়ঙ্করভাবে। সেটা দেখে আবারও আমরা দৌড় দিয়ে বাইরে চলে আসি, এবং বাইরে চলে এসে সবাই সেই বিষয় নিয়ে আবারও চিন্তা করছিলাম। কিন্তু বাবা কোথায়? বাবা তো সেই ঘরের ভিতরে, এখন বাবাকে কি করে নিয়ে আসবো? সেই চিন্তা করতে করতে আমরা সবাই এখানে বসে থাকি। 2 ঘন্টা চলে যায়, বাবা এখনও আসে না। মধ্যরাত, এখন মধ্যরাত শেষ হয়ে আসবে, এরকম একটা অবস্থা। রাত 3টা বাজে তখন। এই গভীর রাতে এতটা ভয়ের প্রভাবে কিন্তু বাবাকে খুঁজে পাচ্ছি না। এটা বেশ অস্বাভাবিক একটা কাণ্ড। বাবা গিয়েছেন 2 ঘন্টা হলো ঘরের ভিতরে, এখনও বেরিয়ে আসছেন না। হঠাৎই শুনতে পারি রাতের শেষ প্রহরের ঘন্টা পড়েছে। আমাদের বাড়ির দিকে কুলিরা বসবাস করে, যে কুলিরা রাতের শেষ প্রহরে একটা ঘন্টা দেয়, রাতের দ্বিতীয় প্রহরে একটা ঘন্টা দেয়, সকালের প্রথম প্রহরে একটা ঘন্টা দেয়। তো এদের কাজই হলো এটা, তাদের কাজকর্মে একটা রুটিন হিসেবে তারা ঘন্টা দিয়ে থাকে। সেই ঘন্টাটা আমাদের বাড়িতে এসে পৌঁছায়। তো শেষ রাতের ঘন্টাটা শোনার পরই আমরা বুঝতে পারি যে এখন রাত শেষ হতে চলেছে। আশা করি এখন ফজরের আজান দিবে, আর এখন বাবাকে নিয়ে আসা হবে, আর আমরা বাবার কাছে যাব। তো ফজরের আজানটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, কেননা আমরা শুনেছি ফজরের আজানের আগ পর্যন্ত নাকি পিশাচ এবং জিনদের ঘোরাফেরা হয়ে থাকে সব জায়গাতেই, তারপর থেকে নাকি তারা বন্ধ হয়ে যায়। তো দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই শুনতে পারি ফজরের আজানের ধ্বনি পড়লো। ফজরের আজানের ধ্বনি পড়ার সঙ্গে সঙ্গেই আমরা, আমার মা, আমার ভাই, আমার বোন এবং আমরা 5-6 জন মিলে সবাই ঘরের ভিতরে চলে যাই। ঘরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারি ঘরের ভিতরে অস্বাভাবিক কিছু কাজকর্ম ঘটেছে। এরই সঙ্গে বাবাকে এখানে দেখা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছি যে ঘরের আসবাবপত্র, চেয়ার, টেবিল, বিছানা সব কিছু উলটপালট হয়ে আছে। মনে হচ্ছে কেউ একজন এসে হিচড়ে ফেলে দিয়েছে এই সবগুলো। তখন অবাক চিত্তরে আমরা দেখছিলাম এইসব কাণ্ডকাহিনী, এবং এরই সঙ্গে দেখতে পারি আমাদের ঘরের ভিতরে যে একটি পাখা ছিল, সেই পাখাটা 3 টুকরা হয়ে পড়ে আছে মাটিতে। কিন্তু বাবাকে আর দেখা যাচ্ছে না। বাবাকে দেখতে না পেয়ে আমরা কান্নাকাটি শুরু করে দিই, আমার মাও কান্নাকাটি শুরু করে দেয়, এবং সবাই মিলে খোঁজাখুঁজির চেষ্টা করি, কিন্তু বাবাকে আর খুঁজে পাচ্ছি না। তো আমরা ঘর থেকে আবার বেরিয়ে আসি। ঘর থেকে বেরিয়ে এসে আর উপর দিকে তাকাচ্ছি, নিচে তাকাচ্ছি, আশপাশে কোনো রকমের বাতাস বা কোনো প্রেতের সম্মুখীন আর আমরা হচ্ছি না। এরকম ঘটনা আমাদের চোখে আর পড়ছে না। তো চোখে না পড়াতে আমরা স্বাভাবিকভাবে আবারও খোঁজাখুঁজির চেষ্টা করছি, কিন্তু খুঁজে আর পাচ্ছি না বাবাকে খুঁজে না পাওয়াতে আমরা বেশ হতবাক হয়ে পড়ি এবং কান্নায় ভেঙে পড়ি। ঠিক তখনই শুনতে পারি ঘরের ভেতর থেকে এক অদ্ভুত কণ্ঠস্বরে আওয়াজ আসছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। এরকম একটি আওয়াজ শুনতে পেরেই আমরা ঘরের ভিতরে দৌড় দিয়ে চলে যাই। ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পারি বাবা ঘরের দরজার পাশে তিনি দাঁড়িয়ে আছেন বেশ অবাক চিত্তরে, এবং তিনি আস্তে আস্তে ঠোঁট নাড়িয়ে সেই একই কথা বলছে, আমাকে নিয়ে যাও, আমার খুব কষ্ট হচ্ছে। তখন বাবাকে আমি এবং আমার মা কাঁধে করে নেই এবং
বাইরে নিয়ে আসি। আসার সঙ্গে সঙ্গে দেখতে পারি বাবার শরীর থরথর করে কাঁপছে এবং তিনি কোনো রকমের কথা বলতে পারছেন না, শুধু বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন বাবাকে নিয়ে এক রিক্সা করে হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার বলল যে ওনার সঙ্গে খুব খারাপ কিছু ঘটেছে, খুব ভয় পেয়েছে, তো এখন কোনো চিন্তার কারণ নেই, উনি ঠিক হয়ে যাবে। তো উনি ঠিক হয়ে যান। ঠিক হয়ে যাওয়ার পরই ওনার সঙ্গে আমরা সব কথা বলি। তারপর উনি বলেন যে ওনার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, একটি পিশাচকে দেখতে পারেন ঘরের ভিতরে, তো এরপরে নাকি কিছু আর দেখতে পারেননি তিনি। এর পরবর্তীতে আমরা আমাদের এই বাড়িতে আর যাইনি। এই বাড়িটি এখন বিক্রি করে দিয়েছি, অন্যরা এখন এখানে বসবাস করে। তো তারা হয়তো এখানে কোনো কবিরাজ এনেছে এবং কবিরাজ দিয়ে বাড়িটাকে পরীক্ষা করে নিয়েছে। তো লিসেনার্স, এর পরবর্তীতে আমরা এই বাড়িতে আর যাইনি। তো এটি ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া বাবার সঙ্গে। তখন পা আটকে যাওয়াতে আমি আরও পড়লাম আমি একটা শক্ত মুসিবতে। আমার পা এখন কী করে ছোটাবো, পা আমি ছোটাতে না পারলে বাবাকে কী করে লামাবো। তখন দেখতে পারি মনে হচ্ছে বাজার থেকে কিছু অসংখ্য কালো কালো হাত বেরিয়ে এসেছে, যেই হাতগুলো একটা আমার পায়ে চেপে ধরেছে এবং সেই হাত এমনভাবে চেপে ধরেছে যেটা আমাকে মনে হচ্ছে আর ছাড়বে না। আর সেই চাপের চোটে আমার পায়ে এমন রক্তবর্ণ দাগ হচ্ছে, মনে হচ্ছে এখন পাটা হয়তো কেটে যাবে তার হাতের ধরার চোটে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করব এরকম শক্তিটাও পাচ্ছি না। তখন হঠাৎই বাজার থেকে আমি মাটিতে পড়ে যাই, খুব চুরে হিচড়ে পড়ে যাই, কেননা হাত আমার বাজার থেকে ছুটে গিয়েছিল। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অনেক ব্যথা পাই আমার সারা শরীরে, হাত পায়ে হাঁটুতে ছাল চলে যায়। তখনই হাত পা মুছে তারপর আবার উপর দিকে তাকাই। উপরের দিকে তখন তাকিয়ে দেখতে পারি যে ওখানে আর কেউ নেই। আমার বাবার মতো যে লোকটা ছিল ওখানে, সে আর এখানে ঝুলন্ত অবস্থায় নেই। দেখতে না পেয়ে বুকের ভিতরে আরও একটা ভয়ের শিহরণ জাগলো। তখন ওখান থেকে লাফাতে লাফাতে এক দৌড় দিয়ে আমি বাড়ি চলে আসি। বাড়িতে এসে দেখতে পারি যে সবাই ঘরে বসে আছে, আমার বাবাও ঘরে বসে আছে। সেদিন তারা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে, সবাই ঘরে বসা। আমার এই অবাক চিত্তর, আমার এই নিতর দেহটাকে দেখে সবাই জিজ্ঞেস করে, কিরে তোর কি হয়েছে? তখন আমি কিছু বলতে পারি না। তখন আমার মা আমাকে ঘরে নিলেন টান দিয়ে। ঘরে নিয়ে তিনি দেখতে পারেন আমার পায়ে হাতের চাপের দাগ, 5টা আঙুলের ছাপ এবং আমার পুরো শরীরে ছাল চলে গিয়েছে, অনেকটা রক্ত পড়ছে আমার শরীর থেকে, এরকম একটা অবস্থা। আমার কাঁধে থাকা ব্যাগটাও আমার সঙ্গে নেই। এরকম অবস্থা দেখে আমার মা অবাক স্বরে জিজ্ঞেস করলেন যে কিরে বাবা তোর কি হয়েছে, তোর ব্যাগ কোথায়? তখন বললাম যে আমার ব্যাগ বাজারের নিচে। বাবা তো ছিল ওখানে ঝুলছিল বাবা। তখন আমার কথা শুনে বাবা অবাক চিৎ করে তিনি জিজ্ঞেস করলেন যে এই কি বলছিস, আমি বাজারের নিচে কেন যাব, আর আমি ওখানে ঝুলবো কি করে, কি বলিস তুই উল্টা পাল্টা 2 দিন ধরে, তোর কোনো সমস্যা হচ্ছে বোধ হয়। তখন আমি বললাম যে না, আমি তো সত্যি দেখেছি আপনি ঝুলেছিলেন বাজারে। তখন বলে যে না, আমি বিকাল থেকেই আজকে বাড়িতে, আমি কোথাও যাইনি, বাজারেও যাইনি। তো বাবার কথা শুনে আমার ভয়ে আরও জন্ম নেয় এবং ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। তখন আমার মা বাবা আমাকে আর দেরি করেননি, আমাকে তৎক্ষণাৎই হাসপাতালে নিয়ে চলে যান। হাসপাতাল নিয়ে যাওয়াতে আমাকে 2 দিন ভর্তিরত হিসেবে রাখে। ভর্তি রাখার পর আমার শরীরের যে ছাল গিয়েছিল, তারপর চোট পেয়েছিলাম, সেগুলো ভালো হয়। কিন্তু মনের ভেতরের ভয়টা কি করে কাটবে? মনের ভেতরে যে ভয়টা এখনও বয়ে আছে, অতিরিক্ত প্রচণ্ড একটি জলাতঙ্কভাবে, সেই ভয়টা কাটাতে আমি কি করতে পারি, আমি কি করব, সেটাই ভাবছিলাম। আর মা আমাকে সান্ত্বনা দিচ্ছে যে এসব কিছু না, এসব ছাড়, এসব কিছু হবে না, আর এদিক দিয়ে আর যাওয়ার দরকার নেই, কালকে থেকে অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা করবি। তো এরকম সান্ত্বনা দিয়েও কিন্তু কোনো রকমের লাভ হচ্ছে না। আমার মনের ভিতরে সেই ভয়গুলো আবার জন্ম নেয়। বাবার চেহারা, ভাইয়ের চেহারা, সেই অবয়বগুলোর দেহগুলো এবং সেই রক্তমাখা সেই বাচ্চাদের অবস্থান, সেগুলো আমার চোখে বারবার ভেসে ওঠে এবং সেই সময়ই আমার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। তো 2 দিন পর যখন হাসপাতাল থেকে আমি বাড়িতে চলে আসি, বাড়িতে আসার পর আমার খুব ভালোভাবে আমার যত্ন নেওয়া হয়, আমাকে পরিবারের লোকজনের যত্ন নেয়। তো 2 দিন পর আমি প্রাইভেটে যাব না এই বলে
আমার এক আন্টির বাসায় বেড়াতে যাব বলে বাড়ি থেকে রওনা দিই। তো আমার সঙ্গে ছিল আমার ভাই এবং আমার বাবা। তো আমরা তিনজন মিলে আমাদের এক আন্টির বাসায় যাই, মানে আমার খালা বাসায়। তো আমার খালা বাসা ছিল খুব কাছেই, তো ওখানে চলে যাই। চলে যাওয়ার পর খালা বাসাতে একটা অনুষ্ঠান ছিল, যেটা আমার এক ছোট ভাইয়ের, মানে খালাতো ভাইয়ের মুসলমানের কাজ ছিল, যেটার কারণে রাত্রিবেলা বললো যে অনুষ্ঠান করবে। তো ওখানে আমাদের যাওয়া। তো মুসলমানের দাওয়াত খেয়ে আমরা সবাই বসেছিলাম। ঠিক তখনই আমি বাইরে চলে আসি, এবং বাইরে থেকে যখন আবার খালা বাসায় ভিতরে যাই, তখন আবার দেখতে পারি যে আমার খালা বাসাতে বাবাও নেই, ভাইও নেই। তখন খালাকে জিজ্ঞেস করলাম যে খালা, ভাই বাবা কোথায় গিয়েছে তারা? তখন বলে যে তারা তো বাড়ি চলে গিয়েছে, কেন তুই যাসনি? বললাম যে না, আমি তো একটু বাইরে গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে, তারা এই মুহূর্তে চলে গেল। তখন খালা বলে যে হ্যাঁ চলে গিয়েছে। তো তো আমার খালা কিন্তু আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা জানতো না। না জানার কারণে বলল যে আচ্ছা তাহলে তুই চলে যা একা একা, সমস্যা কি, তুই কি ভয় পাস নাকি? বললাম যে না, ভয় পাবো কেন? তো এই বলে খালা বাসা থেকে আমি চলে আসি একা একাই। তখন আবারও মনে পড়ে গেল সেই আগের কথাগুলো। তখন মনে পড়ছে এক এক করে ভাইয়ের সেই মুখখানি, বাবার সেই মুখখানি, এবং সেই রক্তবর্ণওয়ালা যে বাজারের অবস্থানটা, সেই সব মনে পড়ছে এবং বহের শিহরিত ডাকছে আরও বেশি। তো খালা বাসা থেকে যে রাস্তা দিয়ে আমি আসছি, সেই রাস্তা দিয়ে কিন্তু এখানে একটাই রাস্তা, যে রাস্তা আমার খালা বাসার সঙ্গে আমাদের বাসার সংযোগ স্থল হয়েছে। তো এখানে বাজারের নিচ দিয়ে আমাকে আসতে হবে। বাজারের নিচ দিয়ে আসার আগে একটি বড় রকমের শ্মশান ঘাট এখানে আছে অবস্থিত। আর সেই শ্মশান ঘাট তখনকার সময়ে এটা একটা পুরাতন শ্মশান ঘাট হিসেবে পরিচিত, কারণ এখানে কোনো হিন্দু নেই, আর এখানে কোনো মানুষকে পোড়ানো হয় না। তো আগে এখানে পোড়ানো হতো, আগে এখানে হিন্দুরা ছিল, হিন্দুরা বসবাস করতো, কিন্তু তখনকার সময়ে কিন্তু হিন্দু ছিল না। আর না থাকায় কিন্তু এটা একটা শ্মশান ঘাট, পুরাতন শ্মশান ঘাট হিসেবে সবাই চিনে থাকতাম। ওই পুরান শ্মশান ঘাটের নিকট যখন আমি আবারও গিয়ে পৌঁছাই, তখনই আমার গাটা শিউরে ওঠে, এবং হঠাৎই ঠান্ডা একটা বাতাস যেন বয়ে গেল আমার শরীরের উপর দিয়ে। সেই বাতাসে আমার শরীরটা আরও কাঁপতে শুরু হয়ে গেল। তখন শীতের মৌসুম পড়ছিল, আর শীতের মৌসুমে শরীর কাঁপবে, হালকা পাতলা, এটা তো স্বাভাবিক বিষয় ঠান্ডায়। তো এই স্বাভাবিক বিষয়টা যে অস্বাভাবিক কিছু নয়, সেটাও কিন্তু আমার আন্দাজের বাইরে ছিল না। আমি বুঝতে পারি এটা অস্বাভাবিক একটা কাঁপুনি, যে কাঁপুনিটা আমার শরীরে এখন উঠেছে। তখন আমি চিন্তা করতে করতে হাঁটতেছিলাম, হঠাৎই শুনতে পাই চিতাশালের ভেতর থেকে এক কান্নার আওয়াজ। সেই কান্নার আওয়াজটা খুব গভীরভাবে আমার কানে এসে পৌঁছাচ্ছে, এবং শুনতে পেয়েই ঘাড়টা ঘোরাতে আর দেরি করলাম না। ঘাড় ঘুরিয়ে দেখতে পারি চিতাশালের ঠিক ভিতরে মাঝখানে অবস্থিত এক জায়গাতে চিতাশাল ধরানো হয়েছে। মনে হচ্ছে কোনো এক হিন্দু পরিবার থেকে কোনো লোক মারা গিয়েছে, আর সেখানে পুরানো হচ্ছে। তো অনেক দিন ধরে হিন্দু যে পুরায়, এটা কিন্তু আমি দেখিনি, আর আমার জীবনে কখন দেখেছি সেটা কিন্তু আর মনে নেই। তো এটা দেখার আমার স্বাদ জাগে অনেক ভেতরে। তখন আমি কি করি, ওইটা দেখার জন্য চিতাশালের যে গেটটা ছিল, সেই গেটটা আমি খুলে ফেলি, এবং সেখানে যাওয়ার জন্য আমি রওনা শুরু করে দিই। আর সেটাই ছিল আমার জন্য আমার জীবনে সবচেয়ে বড় ভুল। আমি যখন গেটটা খুলে চিতাশালের ভিতরে প্রবেশ করি, আস্তে আস্তে করে হাঁটছিলাম, দেখতে পাই চিতাশালের বাইরে আশপাশে ধুলিকণা একটু একটু করে, এখানে একটু জমা, এখানে একটু জমা। মনে হচ্ছে এখানে একটা চিতাশাল পুরানো হয়েছে, ওখানে একটা চিতাশাল পুরানো হয়েছে, এবং সেই পুরানোর যে স্তূপটা থাকে সেইটা এখানে পড়ে আছে। তো দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন আগেই মনে হয় এখানে চিতাশাল ধরানো হয়েছে, এরকম একটা অবস্থা আর কি। তো আমি চিন্তা করলাম যে এই বছর বা 5 বছরের ভিতরে তো আমি এখানে চিতাশাল ধরাতে আমি দেখিনি একটাও। তো এটা কেউ হতে পারে সম্ভব। তো যাই হোক, আমি এটাকে পাত্তা না দিয়ে আমি ওই চিতাশালের আগুনটার নিকট হেঁটে চলে যাই। অবাক করা বিষয় ছিল, সেখানে আমি যাওয়ার পর দেখতে পারি ওখানে কোনো মানুষই নেই। এখানে মনে হচ্ছে শুধু একটা চিতাশাল ধরানো হয়েছে, এবং সেখানেই শুধু ধাউ ধাউ করে আগুন জ্বলছে, কোনো মানুষ কিন্তু এখানে নেই। মানুষকে দেখতে না পেয়ে আমার গাটা আবারও শিউরে উঠল,
এবং চিন্তা করলাম তখন মানুষ ছাড়া চিতাশাল এটা কেই বা ধরালো এবং এটা কাকেই পুরানো হচ্ছে। তখন আমি চিন্তা করতে করতে এখানে ঘোরাফেরা করছিলাম আর চিতাশালে দেখছিলাম আগুনের হিট এতটা মারাত্মক আমার শরীরে যেন এসে লাগছে খুব জোর গতিতে। তখন আমি একটু পিছিয়ে চলে আসি এবং ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে চিতাশালের অবস্থা, কেউ নেই ওখানে, তবে আগুন জ্বলছে ঠিকই, আর আগুনটাও তো কেউ একজন ধরিয়েছে, না হলে আগুনটা ধরবে কি করে। তখন ওই একজন লোকটাকে আমি খুঁজে পাইনি। খুঁজে না পাওয়াতে আমি অনেক ভয় পাই এবং এমনিতেই আমার সঙ্গে ঘটে যাচ্ছে অনেক অনেক ঘটনা, যে ঘটনাগুলো খুব ভয়ঙ্কর। তো আমি ওখান থেকে বাইরে চলে আসার জন্য সিদ্ধান্ত নিই এবং বাইরে চলে আসতেছি, হঠাৎই শুনতে পাই, এই যেও না, যেও না, এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো। এরকম একটি ডাক শুনতে পেয়ে আমি তৎক্ষণাৎ ওখানে দাঁড়িয়ে পড়ি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাড়টা ঘোরালাম আস্তে আস্তে করে। ঘাড় ঘোরানোর সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই পেছনে চিতাশালের ভেতর থেকে এক ছায়ামানব উদয় হয়েছে। সেই ছায়ামানবটি আমার দিকে হা করে তাকিয়ে তাকিয়ে তার হাত ইশারা করে আমাকে ডাকছে, যেও না, যেও না, আমার কাছে আসো। তখন তাকে দেখতে পেরেই আমি বুঝতে পারি যে এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা অস্বাভাবিক কিছু হতে পারে। বুঝতে পেরেই আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে নয়, খুব জোরে দৌড় শুরু করে দিই। দৌড়াতে দৌড়াতে আমি এক পর্যায়ে চিতাশালের গেটের নিকট এসেই একটি গাতার মধ্যে, গর্ত ছিল এখানে, একটা গর্তর মধ্যে পা হোঁচটকে পড়ে যাই। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারি আমার পেছনে সেই ছায়ামানব এসে হাজির। মনে হলো আমাকে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন উঠেই আমি দেখতে পারি যে সেই ছায়ামানব আমার পেছনে। তখন ভয়ে ভয়ে আবারও উঠে দাঁড়াই। উঠে দাঁড়িয়ে যখনই দৌড়তে যাব তখনই আমি দেখতে পারি আমার পেছনের শার্টের কলারে সে খাবলা দিয়ে ধরে ফেলেছে এবং তার ধরার আকস্মিক অবস্থাতে তার হাত থেকে এত বাজে একটি বিশ্রী গন্ধ বের হচ্ছে যেটা আমার মনে হলে এখনও বমি চলে আসে। এত বাজে একটি গন্ধ ছিল তার হাতে। এইটা দেখার পর আমি এখানে আর কোনো রকমের শক্তি প্রয়োগ করতে পারিনি, আমি একটা দৌড় দেওয়ারও ক্ষমতা পাইনি। তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যতটুকু শুনতে পেরেছি সে বলেছে যে, এখানে তুই কেন আসলি, এখানে কেউ আসে না, তুই জানিস না, এখানে আসলে আমি মানুষকে ধরে মেরে ফেলি, আজকে তোকেও মেরে ফেলবো, তোকেও মেরে ফেলবো, তোকেও আজকে ছাড় দেব না। এরকম একটি অদ্ভুত আকস্মিক একটি কণ্ঠে সে এরকম কথা বলে উঠল। তখন তার কথা শুনে আমি অনেক অনেক ভয় পাই এবং ওখানে ভয় পেতে পেতে শরীরটা কাঁপতে কাঁপতে ওখানে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পরদিন সকালবেলা দুইজন মানুষ এসে আমাকে ডাকাডাকি শুরু করে। আমি ঘুম থেকে ওঠার পর দেখতে পারি সকাল, কিন্তু সূর্যটা উঠে আছে মাথার উপরে, ঠিক আমার চোখে এসে লাগছে। আর তখনই দেখতে পারি দুজন লোকের হাতে পানি, একজনের হাতে বোতল এবং আরেকজনের হাতে কলসি। দুজনই আমার মাথায় পানি দিচ্ছিলেন। তাদেরকে আমি চিনি না। তখন আমি লাফ দিয়ে উঠে বললাম যে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। তখন দুজন লোক বলে যে, কি হয়েছে তোমার, তুমি এখানে পড়ে আছো কেন? আমরা এখানে এসেছিলাম চিতাশাল একটু ঘোরাফেরা করার জন্য, তো তুমি এখানে পড়ে আছো কখন থেকে? তখন বললাম যে, আমি কালকে রাত্রে এখানে ঢুকেছিলাম, তো আমি দেখতে পারলাম যে এখানে একটি চিতাশাল পুরানো হচ্ছে, তো এর জন্য এখানে ঢুকলাম। তো ঢোকার পর তো আমি যা দেখতে পারি, আমার সঙ্গে যা ঘটে খুব খারাপ ঘটেছিল। তখন আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর কি ঘটেছে আমি আর বলতে পারলাম না। তখন ওখানে থাকা সেই দুইটা দার্শনিক লোক আমাকে বলে যে, তুমি এখানে আর কি কি দেখতে পেয়েছো? বললাম যে, এতটুকুই দেখতে পেয়েছি। এখানে একটা চিতাশাল ধাউ ধাউ করে জ্বলছিল, কিন্তু কোনো মানুষ ছিল না। তখন তারা আমাকে বলল যে, তুমি খুব জোর বাঁচা বেঁচে গিয়েছো, তোমার সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটলেও করতে পারতো। এই চিতাশালের ভেতর থেকে তুমি তো হয়তো জানো এই এলাকার হলে যে অনেক দিন আগেও একটা ছেলেকে উদ্ধার করা হয়েছে, তার মৃত লাশ, সে চিতাশালের ভিতরে রাত্রিবেলা প্রবেশ করেছিল। বললাম যে হ্যাঁ। তখন বলে যে, তাহলে তোমার কোন সাহসের জন্ম নিল যে তুমি এখানে প্রবেশ করার?
বললাম যে আমার একটু স্বাদ জাগেছিল যে আমি চিতাশাল দেখবো একটু, এর জন্য ঢুকলাম, কিন্তু এরকম হয়ে যাবে কে জানতো। তখন ওই দুইটা লোক আমার শরীরে ধরে দেখতে পারে যে আমার শরীর থরথর করে কাঁপছে, এবং তারা আমাকে আমার দুই হাত আর দুই কাঁধে নেয় এবং বলল যে তোমার বাড়ি কোন দিকে। তখন তাদেরকে আমার বাড়ি বললাম যে এইদিকে। তখন তারা আমাকে আমার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসলো। বাড়িতে গিয়ে দেখতে পারি আমার বাবা মা অস্থির হয়ে আছেন, এদিকে মাইক ভাড়া করেছে এবং অন্যান্য সব কিছু মানুষের খবর দাবর দিচ্ছে যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বাড়িতে আমাকে তারা যখন নিয়ে যায় তখন দেখতে পেয়ে আমার বাবা মা অনেক খুশি, এবং তারা যেন এখন আসমান থেকে পড়লো এবং আমাকে এসে কান্নাকাটি স্বরে বলছে যে কোথায় ছিলি বাবা, তুই সারা রাত আসিস নি কেন বাড়িতে। তখন বললাম যে আমি চিতাশালের ভিতরেই অজ্ঞান হয়ে পড়েছিলাম সারা রাত, আর এই দুই ভাই আমাকে এখন নিয়ে এসেছে। তখন সবাই মৃদু কণ্ঠে সবাই কান্নাকাটি শুরু করে। তো লিসেনার্স, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের 91তম এপিসোডের দ্বিতীয় ঘটনা। এখন আমরা শুরু করতে যাবো আমাদের সেই স্পেশাল তৃতীয় ঘটনা। আশা করি তৃতীয় ঘটনা প্রথম দুইটা ঘটনা থেকে অনেক অনেক বেস্ট হবে, এবং এটি অত্যন্ত ভয়ঙ্কর রূপে একটি ঘটনা, যার কারণে আমরা এই ঘটনাটি লাস্ট পর্যন্ত রেখেছি। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের ঘটনা শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের এই 91তম এপিসোডের তৃতীয় ঘটনায়। চলুন দেরি না করে এখন আমরা আমাদের সেই ভয়ঙ্কর তৃতীয় ঘটনাটি শুরু করি। আশা করি ঘটনাটি অনেক অনেক শিহরণ জাগাবে। ঘটনাটি সংগ্রহ করেছে আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলের একজন বিশেষ মডারেটর। ওনার পরিচিত খালাতো ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন, এবং ঘটনাটি ঘটেছে ওনার খালাতো ভাইয়ের সঙ্গে। তো ইমেলটি খালাতো ভাই যেভাবে লিখেছেন আমরা ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব, এবং ঘটনাটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আশা করি ঘটনাটি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আজকের এপিসোড শুনছেন। আজকের এপিসোডের মধ্যে আমার একটি ঘটনা সংযুক্ত হবে। আমার বাড়ি কিশোরগঞ্জের পাবইকান্দি নামক একটি গ্রামে। এটি একটা ছোট্ট গ্রাম। তো ওই গ্রামে আমার বসবাস, আর এই গ্রামেই আমার সঙ্গে ঘটে যায় এক বিরল ঘটনা, যেই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আমার সঙ্গে অনেক নানান রকমের খারাপ ঘটনা ঘটে। আর এই ঘটনার প্রভাবটি কিন্তু আমার পরিবারের উপরও কিছুটা গিয়ে পড়ে, আর সেটা আপনারা শুনুন এবং শুনলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটির ভয়াবহতা কতটুকু ছিল। ঘটনাটি ঘটেছে আজ থেকে 6 বছর আগে। এটি একটি ঘটনা এবং এই ঘটনার কেন্দ্রিক আমাদের পাবইকান্দি গ্রামের আশপাশের যে দূষী কয়েকটা জায়গা রয়েছে সেই জায়গাকে ঘিরেই কিন্তু এই ঘটনাটির উৎপত্তি। আর এই ঘটনাটি ঘটার পরেই কিন্তু বুঝতে পারি ঘটনাটির মূল পর্যালোচনা। আমি তখন কলেজে পড়াশোনা করতাম, আর কলেজে পড়াশোনা অধীনে আমি সন্ধ্যার পর রাত্রিবেলা প্রাইভেট পড়তাম, এবং রাত্রিবেলা প্রাইভেট পড়ে এশারের আজানের পর স্পেশালি আমি বাড়িতে চলে আসতাম। তো আমি যে যেতাম আসতাম, আমার কিন্তু বন্ধু বান্ধব কিছু ছিল না। ওখানে আমরা নতুন গিয়েছিলাম, আর এখানে নতুন থাকায় আমার সমবয়সী ছেলেরাও কিন্তু খুব কম ছিল, যার কারণে বন্ধু বান্ধব কিন্তু আমার ছিল না। একাই প্রাইভেটে যেতাম, একাই প্রাইভেট থেকে আসতাম। প্রাইভেটে যাওয়া আসায় আমার 15 মিনিট কি 30 মিনিটের মতো সময় লাগতো। তো এখান দিয়ে যাওয়ার মধ্যে একটি জায়গা রয়েছে যেটা একটা বাসজার কেন্দ্রিক জায়গা। ওই বাসজারের নিচে আগে নাকি অনেক মানুষই আত্মহত্যা করে মারা গিয়েছে, এটা শোনা যায়। যার কারণে রাত্রিবেলা মানুষ এই বাসজারের নিচে দিয়ে আসা যাওয়া খুব কম করে। আর আমি কি করতাম, প্রাইভেট থেকে যখন বাড়িতে আসতাম তখন ওই বাজারের নিচ দিয়েই রাস্তাটা দিয়ে কিন্তু বাড়িতে আসতাম। একদিন প্রাইভেট থেকে বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই বাজারের নিকট আমার চোখ দুটো যায়। তখনই দেখতে পারি আমার ভাই ওখানে দাঁড়িয়ে আছে। ভাইকে দেখতে পেরে আমি তো বেশ স্বাভাবিকভাবে আমি ভাইকে ডাক দিলাম। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি এখানে কি করো, কিন্তু ভাই কোনো রকমের উত্তর দিল না, এবং সে ওখানেই দেখতে পারি পিছন করে দাঁড়িয়ে আছে। আমি তখন তার কোনো উত্তর না পেয়ে তার নিকট যাই, গিয়ে তাকে আবার ডাক দিলাম, কিন্তু সে কোনো শব্দ করলো না। শব্দ না করা সত্ত্বে আমরা খুব মজা করতাম। তো মজার খেলে আমি তার শরীরে ধরে একটা ধাক্কা দিই, দিয়ে বললাম যে ভাই তুমি শব্দ করছো না কেন। হঠাৎই দেখতে পারি ভাই পড়ে গিয়েছে মাটিতে, আর সে মাটিতে পড়েই আর কোনো রকমের শব্দ করছে না। তখন সে এরকমভাবে পড়ে যাওয়া দেখে আমার খুব ভয় লাগে। তখন রাত্রিবেলা খুব ঘোর অন্ধকার,
আর তখনই মনে পড়ে এই বাসজারের ঘটনা। বাসজারের ঘটনা মনে পড়তেই মনের ভিতরে আরও একটি ভয় জন্ম নেয়। তখন ভাইকে ওখানে ফেলে রেখে আমি দৌড় দিয়ে বাড়ি চলে আসি, কেননা একা আমার পক্ষে সম্ভব ছিল না ভাইকে আমাদের ঘরে নিয়ে আসা। আমি ভাবলাম আমার বাবা অথবা মাকে নিয়ে এসে তারপর দুজনে মিলে ভাইকে নিয়ে যাব। তো আস্তে আস্তে করে আমি বাড়িতে যাওয়া শুরু করি। বাড়িতে গিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য আমার চোখ একদমই বিশ্বাস ছিল না। আমি বাড়িতে গিয়ে দেখতে পারি আমার সেই ভাইটাই ভাত খাচ্ছে এবং আমার মা তাকে তরকারি বেড়ে দিচ্ছে, পাশে বাবা বসে ভাত খাচ্ছে এবং আমার ছোটো বোনটা বসে ওখানে ভাত খাচ্ছে। দেখতে পেরে আমার অনেক খটকা লাগলো এবং আমি ভাইয়ের দিকে অদ্ভুত স্বরে তাকিয়ে এবং মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি এখানে? বলে যে হ্যাঁ আমি তো এখানে। কেন? বললাম যে না, তুমি তো মাত্র বাসজারের নিচে ছিলে, তোমাকে আমি ধরলাম, তুমি পড়ে গেলে মাটিতে। বলে যে কী বলিস উল্টাপাল্টা, আমি কেন ওখানে থাকবো? মনের ভুল দেখেছিস হয়তো তুই। তখন আমার কথা শুনে আমার বাবা মাও বেশ অবাক হন এবং বলে যে তুই কী দেখেছিস উল্টাপাল্টা কথা বলছিস? সে তো এখানে সন্ধ্যার পর থেকেই বসে আছে, এখানে খেলাধুলা করছিল, তারপরে এখন ভাত খাচ্ছে, সে তো এখানেই বসে আছে। তখন আমি বললাম যে তাহলে আমি ওখানে কাকে দেখলাম? আমি তো ওখানে ভাইকেই দেখলাম, যে সে ওখানে দাঁড়িয়েছিল, আমি ধরা মারতই সে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে দেখলাম আর উঠতে পারছে না। আমি ভাবলাম তোমাদেরকে নিয়ে গিয়ে তারপর তাকে বাড়িতে নিয়ে আসবো। এটা কেন হলো? তখন বাবা বলে যে দেখো, এই রাস্তা দিয়ে তুমি আসা যাওয়া করো, আর এই রাস্তা দিয়ে অনেক ঘটনা ঘটে, যেই ঘটনাগুলো অস্বাভাবিক ঘটনা, তাই এরকম ঘটনা থেকে তুমি বিরত থাকবে। কাউকে দেখলেও ওখানে যাওয়ার দরকার নেই, কেননা এখানে অনেক দোষী জায়গা। এখানে কয়েক বছর আগেও তো দুজন মানুষ একসঙ্গে ফাঁসি নিয়েছে, এর আগে আরও কত মানুষ ফাঁসি নিয়েছে এই বাসজারে, হিসাব নেই এসবের। আমার বাবা বলছিলেন তখন যে আমার দাদার আমলে আরও কত মানুষ ফাঁসি নিয়েছে এই বাসজারে, সেটার কোনো মাপ নেই। আর এখানে অনেক মানুষই অনেক কিছু দেখেছে, তো এটাকে আমাকে ছাড় দেওয়ার কথা বলেছে আমার বাবা। বলেছে যে এখানে যা কিছুই ঘটে যাক, তোমার এদিকে আর চোখ না রাখাটাই ভালো। এই বলে আমাকে আম্মু ভাত দিলেন এবং আমি ভাত খাই। ভাত খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম ভাইয়ের দিকে তাকিয়ে, এটা কি সত্যি আমার ভাই ছিল নাকি অন্য কেউ? চিন্তায় ওই দিন সারাটা রাত আমার ঘুম হয়নি। সকালবেলা ঘুমের শোয়া থেকে উঠি এবং উঠে আমি মায়ের কাছে, চোখগুলো লাল হয়ে গিয়েছে, তখন আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা আমার তো সারা রাত ঘুম হয়নি। তখন বলে যে কেন, কি হয়েছে? বললাম যে রাত্রিবেলা যে ভাইকে দেখলাম এভাবে, তখন দেখার পর থেকে আমার ভিতরে কেমন একটা ভয় ঢুকেছে, আর এই ভয়ের কারণে আমি এখন আর ঘুমাতে পারছি না। তখন মা বলে তোর তো সামনে এইচএসসি পরীক্ষাও আছে, এখন তো ঘুমানোর দরকার, শরীর ঠিক রাখা দরকার, যদি অসুস্থ হস তাহলে তো পরীক্ষা সর্বনাশ হয়ে যাবে। তখন বললাম যে হ্যাঁ সেটাও তো ঠিক, এখন আমি কি করব? তখন মা বললেন যে আচ্ছা আজকে থাক, যদি আজকে ভয়টা না কাটে তাহলে সন্ধ্যার পর নিয়ে যাব তোকে একটা ভালো কবিরাজের কাছে, আর আজকে প্রাইভেটে যেতে হবে না, কলেজেও যেতে হবে না, বাদ দিই। তো ওই দিন আমার কলেজেও যাইনি, প্রাইভেটেও যাইনি। রাত্রিবেলা দেখি একটা কবিরাজ নিয়ে আসলো আমার মা, এবং আমাকে কিছু তাবিজ এবং কিছু পানি পড়া তিনি দিয়ে গেলেন এবং বললেন যে এগুলো এই সময় ব্যবহার করবে। এই বলে কবিরাজ চলে গেল। তো এর পরের দিন আবারও প্রাইভেটে গেলাম। তো ওই দিন আমার মা আমাকে নিয়ে গিয়েছিল, আবার আমার মাই কিন্তু আমাকে নিয়ে এসেছিল। ওই দিন রাত্রিবেলা আর বাচ্চাদের নিকট কিছু দেখতে পাইনি। 2 দিন 3 দিন চলে যায়, আমার মা নিয়ে যায়। তো 3-4 দিন পর আমার মায়ের একটু বাড়িতে কাজ থাকে, তো আমি একাই চলে যাই প্রাইভেটে, এবং প্রাইভেট থেকে সেদিন রাত্রিবেলা একা আসছিলাম। তো ওই দিন রাত কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, স্যারের একটু কাজ ছিল, যে কাজগুলো আমরা শেষ করে দিয়ে তারপর এসেছিলাম। তো ওই রাস্তা দিয়ে কিন্তু আমি আবারও আগের মতো আসি। তো প্রাইভেট থেকে আমি বের হয়ে আমি আস্তে আস্তে করে বাজারের নিকট পৌঁছে যাই। ও বাজারের নিকট যাওয়ার পর আমি বাজারের আশপাশ আবারও ভালো করে তাকিয়ে দেখি যে আজকেই কোনো পরিলক্ষিত হয় নাকি, কোনো কিছু দেখা যায় কি না। তো আমি ওই দিন রাত্রিবেলা আর কিছুই দেখতে পাইনি। যখন আমি বাজারটা অতিক্রম করে চলে যাচ্ছি তখনই শুনতে পাই আমার বাবা পেছন থেকে আমাকে ডাক দিয়েছেন। বাবার কণ্ঠস্বরের ডাক শুনে আমি ওখানে জায়গায় দাঁড়িয়ে পড়ি এবং পিছন ঘুরে তাকিয়ে দেখি যে বাবা নেই।
কিন্তু বাবা আমাকে ডাকলো। তখন বাবাকে খোঁজাখুঁজির জন্য ওই বাজারের আশপাশ দিক পুরোটা আমি খোঁজার চেষ্টা করি, কিন্তু বাবাকে খুঁজে পাচ্ছি না। খুঁজে না পেয়ে ব্যর্থ অবস্থায় আবারও বাড়ির দিকে রওনা হব। ঠিক 8-10 কদম এগোলাম, তখনই আবারও শুনতে পাই যে বাবা আবারও ডাক দিয়ে উঠেছেন। তখন বাবার ডাকটা আমার কানে একবারে স্পষ্ট ভাষে আসলো যে আমার পিছনে দাঁড়িয়ে তিনি আমাকে ডাক দিয়েছেন। তখন আমি পিছনে সরাসরি ঘুরে পড়ি এবং ঘুরেই তখন দেখতে পারি যে এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তবে পিছন ফিরে সেই আগের মতো। তার পরনে সাদা পাঞ্জাবি, সাদা পাজামা এবং তার চুলগুলো ছিল একটু ডোরা কাটা। তো আমি ভাবলাম এটা আমার বাবা হতে পারে না, কারণ আমার বাবার এরকম সাদা পাঞ্জাবি নেই, বাবা পাঞ্জাবি পরে অন্য কালারের। তো আমার বাবার কণ্ঠস্বরে যেহেতু ডেকেছে, হয়তো পারে যে আমার বাবাও এটা হতে পারে। এইটা ভেবে ওই লোকটার সামনেই আমি চলে যাই, যদিও লোকটা আমাকে পিছন দিকে তাকিয়েছিল। তো আমি তার সামনে যাই, যাওয়ার পর লোকটার মুখের দিকে আমি তাকিয়ে দেখতে পারি এটা আমার বাবা। অবাক চিত্তরে আমার দিকে তিনিও তাকালেন, তাকিয়ে বলছে যে কিরে, আজ তো দেরি কেন তোর? বললাম যে আজকে তো স্যারের একটু কাজ ছিল, তো আম্মুকে তো বললামই যে ফোন দিয়ে আমার একটু দেরি হবে। তখন বাবা বলে যে দেরি হবে এটা কোনো কথা হলো? রাত কয়টা বাজে দেখছিস তো? বললাম যে হ্যাঁ, সমস্যা নেই, তো চলো বাড়িতে চলে যাই। তখন বাবার মতো এই লোকটি বলে উঠলো যে না, আমি এখন বাড়ি যাব না, তুই যা। তখন বললাম যে তাহলে তুমি আমাকে ডাক দিলে কেন পিছন থেকে? তখন বলে যে ডাক দিচ্ছে এমনিতেই, ও কিছু না, তুই চলে যা, বাড়ি যা। এই বলে তিনি আমাকে বাড়িতে পাঠিয়ে দেন। তখন আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আবারও সেই 8-10 কদম এগোই। 8-10 কদম এগিয়ে যখন আবারও পিছন দিকে তাকাই, তখন দেখতে পারি বাবা ওখানে আর দাঁড়িয়ে নেই, উনি এখানে আর নেই। ওনাকে দেখতে না পেয়ে আমি অনেক অবাক হই এবং ভাবি এত বড় একটা জায়গার মধ্যে এই 7-8 সেকেন্ডের ভেতরে উনি কোথায় চলে গেলেন? এখান থেকে 7-8 সেকেন্ডে যাওয়ার মতো কোনো পজিশন নেই, তো উনি কোথায় চলে গেলেন? আমি এটা চিন্তা করছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখনই মনে পড়ে সেই দিনের কথা, যখন ভাইয়ের মতো একজন মানুষকে দেখেছিলাম। আবার সেই ভয়ের একটি আচমকা আমাকে আবারও ঘিরে ধরে। ভয়ে ভয়ে থরথর করে কাঁপছিলাম এবং বাবাকে আবারও খোঁজার চেষ্টা করি। বাবা, বাবা, ও বাবা ডাকছিলাম এভাবে, কিন্তু বাবা আর আশপাশ থেকে কোনো রকমের সারা শব্দ দিচ্ছে না। সারা শব্দ না পেয়ে আমার আর বুঝতে বাকি ছিল না যে এটাও আমার বাবা নয়, এটা অন্য কেউ হবে। তখন আমি এখান থেকে এক মুহূর্ত না দাঁড়িয়ে থাকার জন্য হাঁটা শুরু করি। তখনই শুনতে পাই বাবা আবারও ডাক দিয়ে উঠলো পেছন থেকে। তখন বাবার ডাক শুনে আবারও দাঁড়িয়ে পড়ি এবং আবারও পিছনে যাই। পিছনে গিয়ে বাজারের নিচে গিয়ে যখন দাঁড়াই, তখনই দেখতে পারি বাজারের একটা জায়গাতে বিশেষ পানির মতো ফোঁটা ফোঁটা পড়ছে। পানির মতো ফোঁটা ফোঁটা পড়া দেখে আমি চিন্তা করি যে এখন তো বৃষ্টির সিজন নয়, তাহলে পানি পড়ছে কেন? আর বাজার থেকে তো পানি পড়ে না সচরাচর। তো ওইটা দেখার জন্য আমার পকেটের ভেতর থেকে যে বাটন ফোন ছিল, ওই বাটন ফোনটা টর্চ অন করে আমি ধরি। ধরার পর আমি দেখতে পারি এটা কোনো পানি নয়, এটা একটা রক্ত, লাল গাঢ় রক্ত, যেটা মাটিতে পড়ছে এবং মাটিতে পড়ে গর্তের মতো দাগ হয়ে যাচ্ছে। দেখে বেশ ভয় লাগলো আমার যে এত রাত্রি করে এই বাজারের মধ্যে এই রক্ত কেন পড়ছে। তখন ভালোভাবে ক্লিয়ারলি হওয়ার জন্য আমি রক্তটাকে হাতে নিয়ে দেখতে পারি হ্যাঁ, এটা একটা টাটকা রক্ত, যে রক্তটা মনে হচ্ছে মাত্রই ঘনিষ্ঠ হয়ে এখানে এসেছে এবং এখানে পড়ছে। তখন উপরের দিকে তাকালাম, উপরের দিকে তাকিয়ে দেখতে পারলাম আমার বাবার মতো সেই লোকটা ওখানে দাঁড়িয়ে আছে বাঁশঝাড়ের উপরে। তার পরনে মনে হচ্ছে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সে একদম লাল বর্ণ, রক্তবর্ণ হয়ে আছে এবং সেই মুখখানি আমার বাবার মতো। তখনই আমি এক চিৎকার দিয়ে উঠলাম এবং বাবা বাবা বলে চিৎকার শুরু করে দিলাম। তখন আমার আশপাশে কেউ ছিল না,
আর ঠিক তখনই আমি দেখতে পারি বাজারের মধ্যে ভীষণ এক ঝড়ের প্রভাব সৃষ্টি হয়। এতটা ঝড়, কোনো বলা নেই, বাতাস নেই, হঠাৎ করে ঝড় শুরু হয়ে পড়ে। আর সেই ঝড়ের মধ্যেই আমার আরও ভয় পেতে শুরু করি এবং আমি ওখানে তাকিয়েছিলাম আমার বাবার দিকে। আমার বাবাকে কীভাবে বাঁচাবো, কীভাবে ওই বাজার থেকে নামাবো, সেই চিন্তা আমি করছিলাম। এটা যে অন্য কিছু হতে পারে সেটা কিন্তু আমার এক মোটেও তখন খেয়াল ছিল না। তখন বাজার থেকে প্রায় 12 কি 13 ফুট উপরে আমার বাবার মতো লোকটার ওখানে ঝুলানো অবস্থা ছিল, তার হাত দুটো এবং বুকের মধ্যে বাঁধা ছিল। তো আমি কি করি, আমার পেছন থেকে ব্যাগটা কাঁধ থেকে মাটিতে রেখেই আমি বাজারে লাফ দিয়ে উঠে পড়ি। বাজারে যখনই আমি উঠে পড়ি তখনই বাবার পায়েতে আমি চাপ দিয়ে ধরবো, তখনই দেখতে পারি যে আমার পাটা আটকে গিয়েছে বাজারে। আমার বাবা তখন এখান থেকে উঠে বলে যে আচ্ছা, যাই কিছু হয়েছে তার জন্য তো আমরা অনেক কষ্টে আছি, এখন আর এসব কিছুকে পাতে দেওয়া যাবে না। আমি যাই, গিয়ে একটি কবিরাজকে নিয়ে আসি এবং কবিরাজের দ্বারা যদি তাকে ভালো করানো যায় তাহলে তো এটা ভালো হতে পারে। এখন তখন সঙ্গে সঙ্গে আমার বাবা চলে গেলেন কবিরাজের বাড়িতে, কবিরাজকে নিয়ে আসলেন এবং কবিরাজকে নিয়ে এসে কবিরাজের দ্বারা আমাকে অনেক চিকিৎসা করালেন। চিকিৎসা করানোর পর আমার অনেক দিন ভালো যায়। অনেক দিন যেহেতু ভালো চলে গিয়েছিল, তারপর একদিন লাস্ট যে ঘটনাটা ঘটে, আমি আবারও প্রাইভেট থেকে আসছিলাম বাড়িতে। সেদিনও কিন্তু একা ছিলাম। আর সেদিন রাতে আমি দেখতে পারি আমাদের পরিবারের কিছু লোক আমার সঙ্গে কীরকমভাবে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমি যখন সামনে যাই তখন শুনি পেছন থেকে আমার বোন ডাকছে। যখন পেছনে যাই তখন শুনতে পারি আমার বাম পাশ থেকে আমার বাবা হয়তো ডেকে উঠেছে। বামে যখন যাই তখন শুনতে পাই আমার ডান পাশ থেকে হয়তো আমার ভাই ডেকে উঠেছে। এরকম একটি অদ্ভুত মায়াজালে আমি আটকে পড়ে যাই এবং আটকাতে আটকাতে তখন আমি দেখতে পারি এক অদ্ভুত ছায়ামানবের উদয় হয়েছে এবং সেই ছায়ামানব বাঁশঝাড়ের উপর থেকেই অদ্ভুত কণ্ঠস্বরে সে বলে উঠছে, এখান দিয়ে আর কাউকে যেতে দেব না, এখানে আমরা শান্তিমতো থাকতে পারছি না, আমরা শুধু এদের জ্বালায় যন্ত্রণায় ভুগছি, আমরা এদিকে আর কাউকে যেতে দেব না। এরকম কণ্ঠস্বর শোনার পর আমি অনেক ভয় পেয়ে এখান থেকে চলে আসার চেষ্টা করি। কিন্তু যখনই আমি চলে আসার চেষ্টা করি তখনই দেখতে পারি আমার পেছন থেকে কেউ একজন জোর ক্রমে এক থাবা দিয়েছে। যেই থাবার প্রভাবে আমি এখানে মাটিতে পড়ে যাই। সেদিনও আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আর সেদিন আমার পরিবারের লোকজন, বাবা মা খুঁজতে এসে দেখতে পারে যে আমি বাজারের নিচে পড়ে আছি এবং আমার শরীরটা পুরো রক্তে মাখা ছিল। সেদিনও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারও দেখে বলছিল যে আপনার ছেলেকে 2 দিন পর হাসপাতালে নিয়ে আসেন, কারণ কি হচ্ছে আপনার ছেলের সঙ্গে। তখন আমার বাবা ডাক্তারকে সব ঘটনা খুলে বললেন এবং ডাক্তার তখন এক ভালো কবিরাজের সন্ধান দিলেন। বললেন যে তিনি নাকি জিন, প্রেত, এগুলো নাকি ছাড়াতে পারেন খুব ভালো করে। তখন বাবা ওনার নাম্বার নিয়ে এসে ওনাকে ফোন দিলেন এবং দিয়ে ওনাকে ডাকলেন আমাদের বাড়িতে। তো ওনার বাড়ি ছিল বেশ দূরবর্তী স্থানে থাকার কারণে ওনাকে ফোন দিয়ে ডাকা হয়। উনি 3 দিন পর আমাদের বাড়িতে আসেন। 3 দিন পর বাড়িতে এসে তিনি আমাকে দেখতে পারলেন এবং আমাকে দেখেই তিনি জিজ্ঞেস করলেন যে রোগী হয়তো এই ছেলেটা নাকি। তখন বাবা বলেন যে হ্যাঁ, আমার ছেলে এটা। তখন বলে যে হ্যাঁ, দেখেই চিনতে পেরেছি। তখন ওই কবিরাজ শো করে হেঁটে চলে গেল বাজারের নিচে। বাজারের নিচে যাওয়ার পর দেখতে পারলাম সে বাজারের নিচে একটি তাবিজ গেড়ে দিয়েছে এবং আরেকটি তাবিজ আমাদের ঘরের কোণে গেড়ে দিয়েছে, আরেকটি তাবিজ আমার হাতে দিয়েছে। বলল, তোমাদের সব সমস্যার কারণ হচ্ছে এই বাজারের গুড়াটা। এই বাজারের মধ্যে কিছু প্রেত এবং জিন বসবাস করে। এখানে অনেক মানুষ হয়তো আগে ফাঁসি নিয়েছে, যার কারণে এখানে এসবের বসবাসের স্থানটা বেড়ে গিয়েছে। তখন বাবা বললেন যে হ্যাঁ, কথা তো এটা ঠিকই, কিন্তু আপনি জানলেন কি করে? তখন বলে যে আমি সব দেখেই বুঝতে পারি, আর আমার সঙ্গে জিন থাকে কিছু, ওই জিনগুলোর মাধ্যমে আমি অনেক কিছু খবর নিয়ে থাকি। তো যাই হোক, এসব আপনাদের জানতে হবে না, আপনাদেরকে আমি যা বলে তা শুনুন। আপনার এই ছেলেকে দীর্ঘ 1 মাস যাবৎ এই বাজারের নিচ দিয়ে যেতে দিবেন না। আর এই বাজারের নিচে
আমি এমন একটি জাদু করেছি যার প্রভাবে এখন এই পিশাচগুলো মানুষের আর কোনো ক্ষতি করতে পারবে না। এখানে এসব বন্দী হয়ে পড়ে থাকবে আজীবন। তো আপনারা এখন শান্তিতে থাকতে পারবেন, আর আশা করি আপনার ছেলেকে আর কোনো রকমের ক্ষতি করবে না। এই বলার পর আমার বাবা তখন ওনাকে কিছু টাকা দিলেন, সেই টাকাটা নিয়ে তিনি চলে গেলেন। এরপর থেকে আমি প্রাইভেটে যাওয়া আসা করি। প্রাইভেটে যাওয়া আসার পর আমি আর এরকম ঘটনা আমার চোখে আর কোনো দিন পড়েনি। ঘটনা না পড়াতে আমি দেখতে পারি যে এরকম কোনো ঘটনা আর আমার সঙ্গে ঘটে না। তো 2 বছর 3 বছর চলে যায়, ঘটনার শিকারও আমি আর হই না। এরপর থেকে আমার সব কিছু ভালো হতে লাগে, আমার ভালো লাগা, আমার সব কিছুতে ভালো লাগা, এটা আর কি বাঁচা থাকে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে এখানে যে আগেকার মানুষেরা আত্মহত্যা করে মারা গিয়েছিল, যারা মারা গিয়েছিল, এখানে মহিলা মারা গিয়েছিল, পুরুষ মারা গিয়েছিল, বাচ্চারাও এখানে আত্মহত্যা করে মারা গিয়েছে শোনা যায়। তো এদের মারা যাওয়ার প্রভাবেই কিন্তু এখানে প্রেত, জিন এগুলোর বসবাসের স্থান বেড়েছে। আর আমাদের সঙ্গে যে ঘটেছিল চিতাশালের যে বিষয়টা, এটা ছিল এক ভুতুরে কাহিনী, এবং এটা প্রেতরা এরকম নাকি রাত্রিবেলা করে থাকে এরকম কাণ্ড কাহিনী যেটা শোনা যায়। আগেকার মানুষের মুখ থেকেও এটা শুনেছি যে এখানে একা একা নাকি চিতাশাল জ্বলতে শুরু করে দেয়, এবং একা একাই নাকি এগুলো উৎপাদক হয়ে থাকে আর কি। তো চিতাশালের ঘটনা আমরা বুঝতে পারি, পরবর্তীতে বাচ্চার ঘটনাটা আমরা বুঝতে পারি। তো এই বাচ্চাটা এখন একবারে উপড়ে ফেলে কেটে ফেলা হয়েছে। এখন এই জায়গাটা পুরোটা ময়দান হয়ে আছে, আর এখানে অনেক বসত বাড়ি স্থাপনা হয়েছে। আশা করি এখন আর এই জিন পিশাচগুলো আর এখানে নেই। তো লিসেনার্স, এটি ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। তো এখানে আমি আমার ইমেল শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলের 91তম এপিসোডের বিশেষ 3টি বাছাইকৃত ভয়ঙ্কর সত্য ঘটনা। আশা করি 3টি ঘটনায় আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, আর ভালো লাগার কথাই, কেননা 3টি ঘটনাই অত্যন্ত বাছাই করা সত্য নির্ভর ঘটনা। আর লিসেনার্স, আপনারা যারা সত্য ভয়ের ভীতির ঘটনা শুনতে চান তারা অবশ্যই আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। লিসেনার্স, কালকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো এক নতুন ধামাকা, এক নতুন একটি ঘটনা। আশা করি কালকের একটি ঘটনা দিয়ে আমরা একটি এপিসোড তৈরি করতে পারব। তাই কালকের ঘটনার সঙ্গে আপনারা থাকুন, এবং কালকের ঘটনা অনেক বড় হতে চলেছে। আর কালকের ঘটনার মাঝে বাজে রয়েছে ভয়ের শিহরণ। তো লিসেনার, কালকে আপনাদের মাঝে আমরা আবারও ফিরে আসব, এবং আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো, আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে লিখুন। আপনারা কে কোন জেলা থেকে শুনছেন অবশ্যই কমেন্টে লিখুন। কমেন্ট করলে হয় কি যে আমাদের যে ইচ্ছা শক্তিটা সেটা আরও বেড়ে যায়। এই যে আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করে তারপর আপনাদের মাঝে আমরা উপস্থাপন করি, সেই কষ্টটা তখন আমরা ভুলে যাই যখন আমরা দেখতে পারি যে আপনারা আমাদের ভিডিওতে লাইক করেছেন, আপনারা কমেন্ট করেছেন, আপনারা শেয়ার করেছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। তখন আমাদের মনে আর কোনো প্রকার দুঃখ থাকে না। তো লিসেনার্স, অবশ্যই আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আপনারা যদি আমাদের সাথে থাকুন তাহলে আমাদের পথ চলাটা আরও অনেক অনেক সুন্দর হয়ে যাবে, অনেক অনেক সহজ হয়ে যাবে, শুধুমাত্র আপনাদের কারণে। যতটা সহজ হয়েছে তো শুধুমাত্র আপনাদের জন্যই হয়েছে, আর যতটা সহজ হবে, ভবিষ্যতে হবে, ততটা আশা করি আপনাদের জন্যই হবে। লিসেনার্স, আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন, যেন আমরা আপনাদের মাঝে প্রতিদিন ঘটনা নিয়ে আসতে পারি, নতুন নতুন ঘটনা, সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সেই কামনাই করি আপনাদের মাঝ থেকে। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমরা বিদায় নিচ্ছি ভীতিকতা ইউটিউব চ্যানেল থেকে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হচ্ছে কাল কোনো নতুন এক এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালোই থাকুন। আসসালামু আলাইকুম।